যদি বলি জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ ইচ্ছা করে হেরেছে, অবাক হবেন। জিম্বাবুয়ের হারারেতে একমাত্র টেস্টে বাংলাদেশ ইচ্ছা করেই হেরেছে। যদি ইচ্ছা করে নাই হারতো তাহলে ঠিক কী কারণে টিম ম্যানেজমেন্ট মাত্র 4জন স্পেশালাইজড বোলার নিয়ে একাদশ সাজিয়েছে? বলতে পারবেন আপনি আমাকে? ঠিক কী কারণে একমাত্র স্পিনার তাইজুল ইসলামকে খেলানো হয়েছে, দ্বিতীয় কোনো স্পিনার আনা হয়নি? ঠিক কী কারণে নাইমকে সুযোগ দেওয়া হয়নি তাইজুলের পাশাপাশি, যেখানে মেহেদী হাসান মিরাজ নেই? লাল বলের ক্রিকেটে তাইজুল এবং মেহেদী হাসান মিরাজ এই দুইজনই তো আমাদের স্পিন ডেপ্থের নেতৃত্ব দেন। তাহলে মিরাজ যদি না থাকেন, খুব স্বাভাবিকভাবে সেই পজিশনে আরও একজন স্পিনার তাকে রিপ্লেস করার কথা, কেন করানো হয়নি? অবাক হচ্ছেন? আমিও অবাক হয়েছি। যদি বলি ওপেনার দুইজন আমাদের, সাদমান এবং মাহমুদুল হাসান জয়, একটার পর একটা টেস্ট সিরিজে তারা ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে। মানে ব্যর্থতাকে এমন পর্যায়ে তারা নিয়ে যাচ্ছেন, মানে অধারাবাহিক হওয়া যে একটা শিল্প, এটা আপনি এই দুই ডুওকে না দেখলে বুঝতে পারতেন না। মানে এই দুইজনকে না দেখলে আপনি বুঝতেই পারতেন না। কালে ভদ্রে একটা 50 কিংবা একটু উইক বোলিং লাইন আপের এগেনস্টে একটা দুটা 100, ঠিক আছে? এই হচ্ছে মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলামের টেস্ট ক্যারিয়ারের অবস্থা। জয় তো ওপেনারই না, তাকে আমরা ওপেনার বানিয়ে দিয়েছি জোর করে। এবং জয় মনে হয় তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুলটা করেছেন, তাকে যখন ওপেনার বানানো হয়েছে সেই ম্যাচেই তিনি সেঞ্চুরি করে দিয়েছিলেন, সম্ভবত সাউথ আফ্রিকা অথবা নিউজিল্যান্ডের এগেনস্টে। এর বাইরে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনি প্রত্যাবর্তনে সেঞ্চুরি করেছেন, ডাবল সেঞ্চুরিও করতে পারতেন। বাট সেই বোলিং লাইন আপটা কতটা মানসম্মত ছিল সেটা আমরাও জানি, আপনিও জানেন, সবাই জানে, জয় নিজেও হয়তো জানে, ঠিক আছে? একটার পর একটা ম্যাচে খারাপ করার পরেও কালে ভদ্রে একটা 50 করলে জয় এবং সাদমান দুজনকেই রেখে দেওয়া হচ্ছে। তার কোনো কারণ আমার কাছে অন্তত জানা নেই। আমরা তাদের পরিবর্তে অন্য কোনো ওপেনার ট্রাই করছি না। তানজিদ তামিমকে একটা সিরিজে ট্রাই করলাম, ব্যর্থ, এই সিরিজে তিনি খেলেননি। তো এতগুলো কারণ বলার পরে আপনার কাছে যদি মনে হয় বাংলাদেশ ইচ্ছা করে হারেনি, তাহলে আর কি বলবো? মানে আপনি স্পেশালাইজড মাত্র 4জন বোলার নিয়ে নেমেছেন, আপনি ফাজলামো করছেন। আপনি খেলতে হলে ভালো মতো খেলবেন। ভালো মতো খেলতে হলে যে আপনার ফুল স্ট্রেংথ টিমই খেলাতে হবে এরকম কিন্তু না। বাট আপনার পজিশন ওয়াইজ যে প্লেয়ারগুলো থাকার কথা, সেই প্লেয়ারগুলোকে তো রাখা উচিত ছিল। যে প্লেয়ারটা ডিজার্ভিং ছিল তাকে তো রাখা উচিত ছিল। পাইপলাইনে অনেক প্লেয়ার আছে যারা ম্যাচের পর ম্যাচ সুযোগ পান না কম্বিনেশনের কারণে। নাইম ছেলেটার কথাই ধরুন না, মানে টিম কম্বিনেশনের কারণে অনেক ম্যাচে তিনি সুযোগই পান না। এমনও হয়েছে আগের সিরিজে ম্যান অফ দ্য সিরিজ অ্যাওয়ার্ড পেয়েছেন, পরের সিরিজে তাকে ড্রপ করা হয়েছে। সো এই ছেলেটার সাথে অন্যায় করা হচ্ছে, অবিচার করা হচ্ছে, ঠিক আছে? নাইমের পজিশনে অন্য কেউ থাকলেও আমি তাই বলতাম। আপনি দুইজন স্পিনার না নিয়ে কীভাবে খেললেন আমার জানা নেই। এবং যে প্লেয়ারগুলো ধারাবাহিকভাবে প্রতিটা সিরিজে সমস্যা করছে, সেই প্লেয়ারগুলোকে কেন ক্যারি করতে হবে? ক্যারি করেন, আপনি প্লেইং 11-এ কেন রাখবেন? স্কোয়াডে রাখেন, নার্চার করেন। কোচিং ম্যানেজমেন্টে যারা আছে তাদের কাজই তো সেটা। যেমন মাহমুদুল হাসান জয়ের উইকনেস নিয়ে কাজ কেন করা হচ্ছে না? তাকে আপনি প্লেইং 11-এর বাইরে রাখেন, তাকে একটা স্টেটমেন্ট দেন যে আপনি ধারাবাহিকভাবে যদি ব্যর্থ হতে থাকেন তাহলে আপনার রিপ্লেসমেন্ট কিন্তু আমরা নিয়ে আসবো, ঠিক আছে? সাফেল করে খেলাতে থাকেন, কিন্তু কেন তাকে প্রতিটা সিরিজেই ক্যারি করতে হবে প্লেইং 11-এ? কেন? ক্যারি তো স্কোয়াডে রেখেও করা যায়, তাই না? এনিওয়েজ, এই সবগুলো কারণ দেখে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে জিম্বাবুয়ের সাথে এই টেস্টটা কোনো গুরুত্বই দেয়নি টিম ম্যানেজমেন্ট। ঠিক আছে, এটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের আন্ডারে না, এটাতে খুব বেশি কিছু যায় আসেও না। যদিও র্যাঙ্কিংয়ে আমরা 7 থেকে 8-এ চলে গেছি, মানে পিছিয়ে গেছি এক ধাপ টেস্ট র্যাঙ্কিংয়ে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিংয়ে আমরা আবার 4-এ আছি, সেখানে ভালো অবস্থায় আছি। বাট তারপরেও যখন আপনি একটা ম্যাচ খেলবেন, ইন্টারন্যাশনাল ম্যাচ, আপনাকে মেকশিওর করতে হবে আপনি ম্যাচটা জেতার জন্যই খেলছেন। খাপ ছাড়া, গা ছেড়ে দিয়ে ম্যাচ আসলে খেলা উচিত না, অন্তত ইন্টারন্যাশনাল ক্রিকেটে এই পর্যায়ে এসে, এতগুলো ভালো সিরিজ কাটানোর পরে। এনিওয়েজ, এই বিষয়ে আপনি কি মনে করছেন কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।